Assalamu alaikum, my dear students. Okay, my dear students, আজকে আমাদের মান্থ 10 ক্লাস নাম্বার 4 আর আমি তোমাদের পড়াচ্ছিলাম ইন্টিগ্রেশন 10.1। আচ্ছা ঠিক আছে, ওকে তাহলে বাই বাই শুরু করে দিচ্ছি আমি। আচ্ছা তাহলে 10.1-এ আমি একটা কথা তোমাদেরকে শিখিয়েছিলাম, সেটা হলো যে আজ থেকে আমার জীবনের একটাই টার্গেট ভাই, যে কোনো মূল্যে ইন্টিগ্র্যান্ডকে ইন্টিগ্রেবল করতে চাই। আচ্ছা তো সেখানে একটু বোর্ডটা বাঁকা হয়েছে, একটু সোজা করি। ওকে, আসলে ঠিক হয়েছে। আচ্ছা আমি লাস্ট প্রবলেম তোমাদের যেটা করে দিয়েছিলাম সেটা হলো একের আচ্ছা স্যার 9-10 এর 9-10 3-এর গ 4 করে দেন। 9-10 এর 3-এর গ 5-এর খ। আচ্ছা 9-10 এর কোনটার কোন চ্যাপ্টার বলো তো? এটা তুমি কোন চ্যাপ্টার কথা বলছো? 9 পয়েন্ট, আচ্ছা সোহেব মোহাম্মদ, তুমি এটা কোন চ্যাপ্টার কথা বলেছো? স্যার 9-10 এর এটা কোন চ্যাপ্টার কথা বলছো একটু ভালো করে বলো তো। আচ্ছা আমি ভালো করে দেখি একটু। 9.10 9.10 কোনটা আবার? এক্সারসাইজ 9.10 কোনটা বুঝতে পারছি না। এক্সারসাইজ 9.10 দাঁড়াও, এক্সারসাইজ 9.10, ও আচ্ছা সৃজনশীল প্রশ্ন। আচ্ছা সৃজনশীল প্রশ্ন করে দেবো আমি তোমাদেরকে, করে দেবো, দাঁড়াও। ওকে আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা প্রথমেই আগে একটু এগুলো করে নিই। বুঝতে পেরেছি হ্যাঁ হ্যাঁ, ক্রিয়েটিভ কোশ্চেনের কথা বলেছো তোমরা, দেবো করে, দাঁড়াও। হ্যাঁ ওকে, 3-এর গ ও 5-এর খ। 3-এর গ ও 5-এর খ। 5-এর খ। ওকে স্যার জুলাই 2020 এর এডিশন 9, হ্যাঁ ঠিক আছে পেয়েছি, এবার পেয়েছি মাই বয়, পেয়েছি। আচ্ছা
আচ্ছা ঠিক আছে, আমি এক ফাঁকে করে দিই তোমাদের। আগে আমি একটু আবার ক্যালকুলাস করে নিই। আচ্ছা, এবার 10.1-এর এবার দেখো 10.1-এর আগে 7 নম্বরটা শুরু করি। 10.1 একের 7 I is equal to x square plus 1 by x square whole square dx। আচ্ছা, তাহলে একটা বিষয় আমি তোমাদেরকে বলেছিলাম যে আমার জীবনে একটাই টার্গেট ভাই, যে কোনো মূল্যে ইন্টিগ্র্যান্ডকে ইন্টিগ্রেবল করতে চাই। তাহলে ইন্টিগ্র্যান্ডকে ইন্টিগ্রেবল করা মানে হলো যে আমরা যেন সরাসরি ফর্মুলা অ্যাপ্লাই করতে পারি। যেমন তুমি দেখো, এখানে আমি সরাসরি ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবো না, তাহলে আমরা এটাকে আপাতত বলবো যে এটা ইন্টিগ্রেবল নেই, এটাকে আমরা ইন্টিগ্রেবল করতে চাই, অর্থাৎ ইন্টিগ্রেশন করতে পারবো সেই অবস্থায় নিতে চাই। এখন এই ইন্টিগ্র্যান্ডকে ইন্টিগ্রেবল করার জন্য আমাদের সামনে প্রথম যে চেষ্টাটা আমরা করব, যে পদ্ধতিতে আমরা ইন্টিগ্র্যান্ডকে ইন্টিগ্রেবল করার চেষ্টা করব, সেই পদ্ধতির মধ্যে প্রথমেই হলো তোমার যে আমরা অ্যালজেব্রিক ক্যালকুলেশন করব। অ্যালজেব্রিক ক্যালকুলেশন মানে বীজগাণিতিক ক্যালকুলেশনের মাধ্যমে আমরা সেটা করার চেষ্টা করব। তাহলে তুমি দেখো যে এখানে a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র যদি ফেলি, তাহলে এখানে হবে এক্স টু দি পাওয়ার 4 প্লাস 2 ইন্টু এক্স স্কোয়ার ইন্টু 1 বাই এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 4, এই হলো তোমার ডিএক্স। এখন এইটা হবে এক্স টু দি পাওয়ার 4, এক্স স্কোয়ার কেটে যাবে 2 প্লাস এক্স টু দি পাওয়ার মাইনাস 4, এই হলো ডিএক্স। তাহলে এইখানে হবে এক্স, এখন লিনিয়ার প্রপার্টি, এক্স টু দি পাওয়ার 4 ডিএক্স প্লাস 2, এই হলো ডিএক্স প্লাস এক্স টু দি পাওয়ার মাইনাস 4, এই হলো তোমার ডিএক্স। আচ্ছা, তাহলে এখন তুমি সূত্র ফেলো, এক্স টু দি পাওয়ার 5 ডিভাইডেড বাই 5 প্লাস 2 ইন্টু এক্স, এক্স টু দি পাওয়ার মাইনাস 3 নিচে হলো মাইনাস 3 প্লাস সি। তাহলে এক্স টু দি পাওয়ার 5 ডিভাইডেড বাই 5 প্লাস 2x মাইনাস 1 বাই 3 এক্স টু দি পাওয়ার মাইনাস 3 প্লাস সি। তাহলে আশা করি তুমি বুঝতে পেরেছো মাই স্টুডেন্টস। তাহলে এই দেখো, তাহলে আমরা এইভাবে ইন্টিগ্র্যান্ডকে ইন্টিগ্রেবল করার চেষ্টা করব, অর্থাৎ কখনো অ্যালজেব্রিক ক্যালকুলেশন যদি না হয় তাহলে কি হবে সেটা আমি তোমাদেরকে দেখাবো। ওকে, এবার চলে আসো, দেখো 8 নম্বর প্রবলেম। 8 নম্বর প্রবলেম, I is equal to, এই হলো এক্স কিউব মাইনাস 1 ডিভাইডেড বাই এক্স মাইনাস 1 ডিএক্স। তাহলে মাই বয় তুমি এটা দেখো যে এটাও কিন্তু আমাদের ইন্টিগ্রেবল নেই, তাহলে আমরা এটাকে ইন্টিগ্রেবল করতে চাই। তাহলে কিভাবে করব? দেখো অ্যালজেব্রিক ক্যালকুলেশন দেখেই বোঝা যাচ্ছে যেখানে এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা আমরা অ্যাপ্লাই করব। তাহলে এ হলো এক্স কিউব মাইনাস, তাহলে এটা হলো এ কিউব মাইনাস বি কিউব ফর্মুলা, এ মাইনাস বি ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 ডিভাইডেড বাই এক্স মাইনাস 1, এই হলো তোমার ডিএক্স। আচ্ছা আচ্ছা, এরপরে এইবার তুমি দেখো এক্স মাইনাস 1 কাটা যাবে, আর এখানে হবে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 ডিএক্স। তাহলে এখন তুমি এটাকে লিনিয়ার প্রপার্টি অ্যাপ্লাই করে অবশ্যই তুমি এটা করতে পারবে। অর্থাৎ আমি তোমাকে দেখাচ্ছি যে যদি প্রথমে একটা ইন্টিগ্র্যান্ড ইন্টিগ্রেবল না হয় তাহলে তাকে আমরা কিভাবে ইন্টিগ্রেবল করব সেটা আমি তোমাকে দেখাচ্ছি। তাহলে তখন ইন্টিগ্র্যান্ডকে ইন্টিগ্রেবল করবার জন্য প্রথমেই তুমি যে চেষ্টাটা করবে সেটা হলো অ্যালজেব্রিক ক্যালকুলেশন। আচ্ছা ঠিক আছে, এরপর তুমি চলে আসো মাই বয়, এরকম করে মনে করো 1-এর 10 নম্বর অঙ্কটা আমি তোমাকে এটা দেখাই। তাহলে এই ছোটোখাটো অঙ্ক তোমার কোনোদিনও পরীক্ষা আসবে না, কিন্তু এগুলো ভালো মতো না বুঝলে তুমি কিন্তু সামনে কোনো অঙ্ক করতে পারবে না। কাজেই এই চ্যাপ্টারে যত সহজই হোক না কেন তুমি প্রত্যেকটা অঙ্ক তুমি হাতে হাতে করবে, ঠিক আছে? তাহলে তুমি সামনে চ্যাপ্টারগুলো ভালো বুঝতে পারবে।
হ্যাঁ, হ্যাঁ, আমি আমি ওই 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 9.10 নিয়ে আমি তোমাদের সাথে কথা বলবো, একটু পরে আসছি। আচ্ছা, তাহলে এইবার নাম্বার 10, I is equal to 3 plus 4x square plus 5x to the power 4 divided by cube root of x dx। তাহলে মাই বয়, এটা কিন্তু দেখে আমরা সবাই বুঝতে পারি যে এখানে আমরা প্রত্যেকটা পার্টকে এই যে কিউব রুট অফ এক্স দিয়ে ভাগ করব। তাহলে তাই যদি করি তাহলে এটা মানে হলো 3 দিয়ে এটাতে ভাগ করি, তাহলে এক্স টু দি পাওয়ার -1/3, 4 ইন্টু এক্স টু দি পাওয়ার 2 -1/3, 5 ইন্টু এক্স টু দি পাওয়ার 4 -1/3। এই দেখো মাই বয়, তাহলে এই সহজ ব্যাপারগুলো, এই অ্যালজেব্রিক ক্যালকুলেশনে এই বিষয়গুলো তোমাকে মাথায় রাখতে হবে যে এরকম করে আমরা ইন্টিগ্র্যান্ডকে ইন্টিগ্রেবল করতে পারবো। আচ্ছা, তাহলে এখন তুমি এখানে দেখো 3কে বাইরে নাও, এক্স টু দি পাওয়ার -1/3 dx প্লাস 4কে বাইরে নাও, এক্স টু দি পাওয়ার 3 দুগুণে 6 থেকে 1 গেলে 5/3 dx প্লাস 5 এক্স টু দি পাওয়ার 11/3, এই হলো dx। তাহলে মাই বয়, এবার তুমি অবশ্যই করতে পারবে। এবার এক্স টু দি পাওয়ার এন এর ফর্মুলা অ্যাপ্লাই করবে, এক্স টু দি পাওয়ার এন এর ফর্মুলা, এক্স টু দি পাওয়ার এন এর ফর্মুলা তুমি অ্যাপ্লাই করবে। আচ্ছা, ঠিক আছে মাই বয়, তুমি এগুলো কমপ্লিট করবে। তাহলে যেগুলো খুব সহজ অঙ্ক, আমি শুধুমাত্র যে যে অংশের জন্য দেখাচ্ছি সেটা দেখানোর পর বাকি অংশটা তোমাদেরকে কমপ্লিট করতে হবে কিন্তু। এইভাবে তোমাকে আমি আরেকটা প্রবলেম করে দিই, একের মনে করো 13 নাম্বার করে দিই। 1-এর 13 নাম্বার, 1-এর 13, এই হলো I 1/x ইন্টু এক্স প্লাস 1/x, এই হলো dx। তাহলে এখন এই 1/x দিয়ে গুণন করে দিলে 1/x ইন্টু x, এটা হবে 1 প্লাস 1/x স্কোয়ার, এই হলো dx। এখন তুমি এখানে লিনিয়ার প্রপার্টি অ্যাপ্লাই করবে, dx প্লাস 1/x স্কোয়ার dx। এবং আমরা প্রথম ক্লাসে তোমাদেরকে বলেছিলাম যে অনেক কিছু আছে যে ফর্মুলা নয়, কিন্তু ফর্মুলার মতো করে মনে রাখলে জীবনটাই সুন্দর হয়। তাহলে এখানে তুমি দেখো dx এর ইন্টিগ্রাল x, আর 1/x স্কোয়ার মানে হলো -1/x প্লাস c। তাহলে এটা তোমার যদি মনে থাকে তাহলে এটা থেকে 2-3 লাইন করার কোনো মানে হয় না। 1/x স্কোয়ার থেকে সরাসরি তুমি -1/x লিখে দিতে পারো। ওকে মাই স্টুডেন্টস, আশা করি বুঝতে পেরেছো। তারপর একটু দেখি তোমাদের কমেন্টগুলো চেক করে দেখি। হ্যাঁ, প্রাচী দাস, আমরা 9.10তে ফেরত যাব। আমি আগে একটু এই চ্যাপ্টারটা একটু শেষ করে নিই, তারপর আমি তোমাদের 9.10 থেকে তোমরা যে কোশ্চেনগুলো করেছো সেটা আমি উত্তর দেব। আচ্ছা, তাহলে এটা হয়ে গেল। এইবার এভাবে তুমি একের বাকি অঙ্কগুলো তুমি করবে। এবার তুমি চলে আসছো 2 নম্বর অঙ্কে। তাহলে একের কিন্তু বাকি অঙ্কগুলো তুমি অবশ্যই তোমাকে করতে হবে, কোনো অঙ্ক বাদ দিলে চলবে না, প্রত্যেকটা প্রবলেম তোমাকে করতে হবে। আচ্ছা, তাহলে আমি 2 নম্বর থেকে শুরু করি। এবার দেখো 2 নম্বর থেকে। তাহলে আমার জীবনে একটাই টার্গেট ভাই, যে কোনো মূল্যে ইন্টিগ্র্যান্ডকে ইন্টিগ্রেবল করতে চাই। তাহলে দেখো 2-এর 1, I is equal to dx divided by 1 minus cos 2x। আচ্ছা, তাহলে তুমি একটা জিনিস খেয়াল করে দেখো যে এতক্ষণ আমরা ইন্টিগ্র্যান্ডকে ইন্টিগ্রেবল করবার জন্য আমরা অ্যালজেব্রিক ক্যালকুলেশন করেছি, আর এখন দেখতেই পাচ্ছ যে ইন্টিগ্র্যান্ডের মধ্যে আমাদের ট্রিগোনোমেট্রিক রাশি আছে। তাহলে এইবার যদি আমি এই ইন্টিগ্র্যান্ডকে ইন্টিগ্রেবল করতে চাই তাহলে অবশ্যই আমাকে ট্রিগোনোমেট্রিক ক্যালকুলেশন করতে হবে। আর ট্রিগোনোমেট্রিক ক্যালকুলেশন মানেই হলো ট্রিগোনোমেট্রির সমস্ত ফর্মুলা। যেমন যারা জানো 1 minus cos 2x এর ফর্মুলা কি, তাদের কাছে এই অঙ্কটা করা কোনো বিষয়ই না। এই দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, তাহলে এই হলো তোমার dx। 1 minus cos 2x এর ফর্মুলা হলো 2 sin square x। তাহলে এটাকে আমরা লিখতে পারবো হাফ 1 by sin square x মানে হলো cosec square x
ডিএক্স। তাহলে এখন তুমি এটা বলো হাফ আর কোসেক্স স্কোয়ার এক্সের ফর্মুলা হলো মাইনাস কট এক্স প্লাস সি। তাহলে মাই বয় কেউ যদি এই 1 মাইনাস কস 2x ফর্মুলাটা কত এটা যদি বলতে না পারে, তাহলে তার জন্য এই সহজ অঙ্কটাই কিন্তু একটা সাংঘাতিক কঠিন একটা ব্যাপার হয়ে যাবে। তাহলে ট্রিগোনোমেট্রি ফর্মুলা কিন্তু তোমাকে জানতেই হবে। ওকে মাই বয়, এবার তোমাকে আমি একটা খুব সুন্দর একটা প্রবলেম করে দেখাবো। সে প্রবলেমটার নাম্বার হলো 2 এর 2। আচ্ছা, 2 এর 2 নম্বর প্রবলেম। আমি একটু পুরো অঙ্কটাই মুছে ফেলতে চাই। দিলাম মুছে। 2 এর 2 নম্বর প্রবলেমটা হলো I is equal to root over 1 minus sin 2x, root over 1 minus sin 2x dx। আচ্ছা, তাহলে এখন তুমি দেখো 1 minus sin 2x, 1 মানে হলো sin স্কোয়ার এক্স প্লাস cos স্কোয়ার এক্স, আর sin 2x মানে হলো 2 sin x into cos x dx। আচ্ছা, তাহলে এখন তুমি বলো এটা মানে হলো রুট ওভার সাইন এক্স মাইনাস, আমি এখান থেকে একটা কাজ করব। দেখো মাই বয়, এই রুট ওভার সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স মাইনাস 2 সাইন এক্স কস এক্স, এটাকে কিন্তু আমরা সাইন এক্স মাইনাস কস এক্স হোল স্কোয়ারে লিখতে পারি, আবার কস এক্স মাইনাস সাইন এক্স হোল স্কোয়ারও কিন্তু আমরা লিখতে পারি। কারণ তুমি জানো এ মাইনাস বি হোল স্কোয়ার এবং বি মাইনাস এ হোল স্কোয়ার একই কথা। তাহলে মাই স্টুডেন্টস, তাহলে এখান থেকে আমি দুটো হাত বের করে নিলাম। এই দেখো, একটা হলো তোমার আমি লিখতে পারবো সাইন এক্স মাইনাস কস এক্স হোল স্কোয়ার ডিএক্স, এটার উপরে আছে তোমার স্কোয়ার রুট, এবং আরেকটা হলো তোমার স্কোয়ার রুট অফ কস এক্স মাইনাস সাইন এক্স হোল স্কোয়ার ডিএক্স। খেয়াল করে দেখো মাই বয়, তাহলে এখান থেকে তুমি পাবে হলো সাইন এক্স মাইনাস কস এক্স, এই হলো ডিএক্স, আর এখানে হলো তোমার কস এক্স মাইনাস সাইন এক্স, এই হলো তোমার ডিএক্স। তাহলে একটু খেয়াল করে দেখো মাই বয় যে আমি এখান থেকে এরকম দুটো অংশ দুইভাবে করতে পারি। আগে তুমি একটু শুনে নাও, তারপর আমি তোমাকে কোশ্চেন করার সুযোগ দেব। আচ্ছা, তাহলে এখন এটাকে এখানে যদি লিনিয়ার প্রপার্টি অ্যাপ্লাই করি, তাহলে এই হলো তোমার সাইন এক্স ডিএক্স মাইনাস এই হলো কস এক্স ডিএক্স, আবার এইখানে লিখতে পারবো কস এক্স ডিএক্স মাইনাস এই হলো সাইন এক্স ডিএক্স। সাইন এক্সের ইন্টিগ্রাল হলো তোমার মাইনাস কস এক্স, আবার কস এক্স ইন্টিগ্রাল হলো তোমার সাইন এক্স প্লাস সি। আবার এখানে দেখো কস এক্সের ইন্টিগ্রাল হলো তোমার সাইন এক্স, সাইন এক্স ইন্টিগ্রাল হলো তোমার মাইনাস কস এক্স, তাহলে এই হলো মাইনাস মাইনাস প্লাস কস এক্স প্লাস সি। তাহলে তুমি দেখো মাই বয়, আমি আসলে এটা আগে তুমি এটা দেখে নাও, তারপর আমি তোমার প্রশ্নগুলো শুনবো। তুমি এটা ভালো করে খেয়াল করো। আচ্ছা, হ্যাঁ, আগে এটা দেখে নাও অঙ্কটা। আগে দেখে নাও মাই ডিয়ার স্টুডেন্টস। না প্রাচী দাস, এখানে আমরা দুইটা আনসার বের করব না, আমরা যে কোনো একভাবে অঙ্কটা করব।
আচ্ছা, তাহলে একটু বলি। তাহলে এই অঙ্কটা আমরা কিন্তু আসলে দুইভাবে করব না মাই বয়, এটা আমরা যে কোনো এক পদ্ধতিতে করব, হয় এইভাবে অথবা এইভাবে। তাহলে আমি কেন এইভাবে করলাম, আমি তোমাকে আসলে এই অঙ্কের মধ্য দিয়ে দেখাতে চাচ্ছি যে ইনডেফিনিট ইন্টিগ্রেশনের ক্ষেত্রে, এটা হলো একটা ইনডেফিনিট ইন্টিগ্রেশন। তোমরা জানো যে লিমিট না দেওয়া থাকলে তাকে আমরা ইনডেফিনিট ইন্টিগ্রেশন বলি, আর যদি লিমিট দেওয়া থাকে তবে তাকে আমরা ডেফিনিট ইন্টিগ্রেশন বলি। তো এই ইনডেফিনিট ইন্টিগ্রেশনের রেজাল্ট একাধিক হতে পারে। দেখো, এই ইনডেফিনিট ইন্টিগ্রেশনের ইন্টিগ্রাল একাধিক হতে পারে। এই ব্যাপারটা তোমাদের সামনে উপস্থাপন করবার জন্য আমি এই অঙ্কের মাধ্যমে দেখালাম। বাট পরীক্ষা আসলে তুমি হয় এইভাবে অথবা এইভাবে করবে, অবশ্যই তুমি দুইভাবে করবে না। আশা করি বুঝতে পেরেছো মাই বয়। তাহলে কেন দেখালাম, আমি দেখালাম যে আসলে ইনডেফিনিট ইন্টিগ্রাল ক্যালকুলাসের রেজাল্ট একাধিক রকমের হতে পারে। আচ্ছা, এবার তোমার জন্য হোমওয়ার্ক হলো 2-এর 3, 2-এর 4, 2-এর 5, 2-এর 6, অর্থাৎ 2-এর বাকিগুলো তোমার জন্য হোমওয়ার্ক। তুমি না পারলে সেটা আলাদা কথা, আমি তোমাকে করে দেব, কিন্তু আজকে এইখান থেকে আর কোনো অঙ্ক করে দেব না। এবার চলে আসো তুমি 3 নম্বর অঙ্কে। এবার 3 নম্বর অঙ্কটা তুমি দেখো। এই দেখো মাই বয়, 3-এর 1, I is equal to 1 minus cos 2x divided by 1 plus cos 2x dx। তাহলে মাই স্টুডেন্টস, এই প্রবলেমটা যদি তোমার থাকে তাহলে তুমি কি করবে দেখো। 1 minus cos 2x অর্থাৎ শুধুই ফর্মুলা। দেখো, এটা হলো তোমার 2 sin square x divided by 1 plus cos 2x এর ফর্মুলা হলো 2 cos square x dx। 2 কাটা যাবে, তাহলে এইখানে তুমি পাবে হলো tan square x dx। এখন মাই স্টুডেন্টস, tan square x এর কিন্তু কোনো ফর্মুলা, মানে ইন্টিগ্রেশন কিন্তু আমরা সরাসরি করতে পারি না। tan square x এর কোনো ফর্মুলা আমাদের জানা নেই। তাহলে এটাকে আমরা কি করব, আমরা এমনভাবে এটাকে সিস্টেম করব, এমনভাবে সূত্রে ফেলবো যেন আমরা ইন্টিগ্রেশন করতে পারি, অর্থাৎ ইন্টিগ্রেবল যেন করতে পারি। যেমন তুমি দেখো মাইবার, tan square x মানে হলো, তুমি জানো 6 square x minus 1, এই হলো dx। তাহলে এইখানে আমরা লিখতে পারবো, এই দেখো মাই স্টুডেন্ট, 6 square x dx মাইনাস এই হলো dx। তাহলে এখন দেখো 6 square x এর ফর্মুলা তোমার tan x মাইনাস dx হলো তোমার x প্লাস c। তাহলে মাই বয়, আশা করি তুমি বুঝতে পেরেছো। বলো মাই বয়। বোঝা গেছে কিনা একটু আমাকে বলো। হ্যাঁ, থ্যাংক ইউ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে মাই বয়। এখন একইভাবে 3-এর 2, 3-এর 3 এই দুটো অঙ্ক তোমাকে করতে হবে। 3-এর 2, 3-এর 3 এই দুটো অঙ্ক একইভাবে করতে হবে। আমি এখন তোমাকে দেখাবো 4 নম্বর অঙ্ক থেকে। এই দেখো মাই বয়, 4 নম্বর থেকে প্রথমে আমি তোমাকে একটা করে দেখাই, তারপর তুমি যেটা বলবে সেটাই তোমাকে এখন দেখাবো। তুমি 4 নম্বর অঙ্কটা দেখতে থাকো মাই বয়, তুমি এক্ষুনি বললে এক্ষুনি করে দেখাবো। তাহলে প্রথমে আমি তোমাকে 4-এর 2 নম্বর অঙ্কটা করে দেখাবো। 4-এর 2, 4-এর 2 নম্বর প্রবলেম। এখানে আছে হলো sin x minus cosec x, sin x minus cosec x divided by cot x, না tan x। এই দেখো মাই স্টুডেন্টস, tan x dx। তাহলে এটা মানে কি, এই tan x দিয়ে আমি উপরের দুইটাকেই তুমি ভাগ করবে। তাহলে এখানে sin x কে tan x দিয়ে ভাগ করলে কত হয়, এটা হিসাব করে বলো তো মাই বয়। sin x বাই tan x মানে হলো
সাইন এক্স ইন্টু কট এক্স, আর কট এক্স মানে কজ বাই সাইন, সাইন সিন কাটে গেল, তার থাকবে তোমার কজ এক্স। তাহলে এটা হলো তোমার কজ এক্স মাইনাস কোসেক এক্স বাই ট্যান এক্স, এটা হবে তোমার কোসেক এক্স ইন্টু কট এক্স, এই হলো তোমার ডিএক্স। তো আশা করি তুমি বুঝতে পেরেছো, ট্যান এক্স দিয়ে আমি এটাকে ভাগ করে এটা লিখলাম। এখন আমরা এখানে লিনিয়ার প্রপার্টি অ্যাপ্লাই করব। এই হলো কজ এক্স ডিএক্স, এইখানে হবে তোমার কোসেক এক্স কট এক্স ডিএক্স। কজ এক্সের ইন্টিগ্রাল হলো তোমার সাইন এক্স, আর কোসেক এক্স কট এক্স ইন্টিগ্রাল হলো তোমার মাইনাস কোসেক এক্স, এর মাইনাস প্লাস হয়ে যাবে, এই হলো কোসেক এক্স প্লাস সি। তাহলে মাই বয় একটু আমাকে বলো যে 4 নম্বর থেকে আর কোন অঙ্কটা করে দিলে তোমার ভালো মনে হবে? একটু বলো মাই ডিয়ার স্টুডেন্টস, আগে বলো এই অঙ্কটা বুঝতে পেরেছো কিনা, তারপর বলো 4 নম্বর থেকে আর আমি কোন অঙ্কটা করে দেব। বলো মাই ডিয়ার স্টুডেন্টস। হ্যাঁ 4-এর 3, ওকে হ্যাঁ। 3 নম্বর, cosec x into cosec x minus cot x প্লাস সাইন এক্স ডিএক্স। তাহলে কোসেক এক্স গুণ করে দাও, এইখানে হবে তোমার কোসেক স্কোয়ার এক্স, কোসেক এক্স মাইনাস এইখানে হবে তোমার কোসেক এক্স কট এক্স, আর কোসেক এক্স দিয়ে সাইন এক্সে গুণ করে দেখো কোসেক এক্স ইন্টু সাইন এক্স, এটা হবে তোমার প্লাস 1, এই হলো ডিএক্স। এখন লিনিয়ার প্রপার্টি কোসেক স্কোয়ার এক্স ডিএক্স মাইনাস এই হলো কোসেক এক্স কট এক্স ডিএক্স প্লাস এই হলো ডিএক্স। এখন কোসেক স্কোয়ার এক্সের ফর্মুলা হলো মাইনাস কট এক্স, কোসেক এক্স কট এক্সের ফর্মুলা মাইনাস কোসেক এক্স, তাহলে এটা হবে তোমার প্লাস কোসেক এক্স, আর ডিএক্স এর ফর্মুলা হলো এক্স প্লাস সি। তাহলে মাই বয় একটু দেখো, আমাকে বলো যে 4 নম্বর অঙ্কগুলো তুমি বুঝতে পারলে কিনা, একটু আমাকে বলো। হ্যাঁ হ্যাঁ একটু বলো মাই বয়। ওকে, আচ্ছা এবার আমরা করব 5-এর 1 নম্বর। 5-এর 1, ওকে 5-এর 1 নম্বর প্রবলেম, I is equal to tan x plus cot x whole square, tan x plus cot x হোল স্কোয়ার ডিএক্স। আচ্ছা মাই বয়, তাহলে এই সম্পর্কে একটা অঙ্ক তুমি দেখো যে এটাকে কিন্তু ইন্টিগ্রেশন আমরা করতে পারি না। তাহলে এটাকে যদি আমরা ইন্টিগ্রেশন করতে চাই, অর্থাৎ ইন্টিগ্রেবল যদি করতে চাই, তাহলে প্রথমেই কি তোমার কি মনে আসে যে কি করা উচিত? আমরা কিন্তু বুঝতে পারি মোটামুটি যে এটাকে আমরা প্রথমেই এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র ফেলতে চাই। তাহলে এটাকে তুমি সূত্রে ফেলো, এই যে দেখো এইখানে হবে তোমার ট্যান স্কোয়ার এক্স প্লাস 2 tan x ইন্টু কট এক্স প্লাস কট স্কোয়ার এক্স, এই হলো তোমার ডিএক্স। তাহলে এইখানে হবে তোমার ট্যান স্কোয়ার এক্স, ট্যান এক্স কট এক্স গুণ করলে হবে তোমার প্লাস 2, কারণ আমরা সবাই জানি ট্যান এক্স আর কট এক্স হলো একে অপর উল্টা, তাহলে ট্যান এক্স আর কট এক্স গুণ করলে 1 হবে, তাহলে 1 ইন্টু 2 2। তারপর এইখানে তুমি পাচ্ছ হলো কট স্কোয়ার এক্স ডিএক্স। এখন এই 2কে ভেঙে লিখব 1 প্লাস ট্যান স্কোয়ার এক্স প্লাস 1 প্লাস
cot স্কোয়ার এক্স ডিএক্স। তাহলে এখন তুমি বলো ওয়ান এই টুকে ভেঙে একটা হলো ওয়ান এটার সাথে দিলাম আর একটা এই কট স্কোয়ার এক্স সাথে দিলাম। আচ্ছা এখন তাহলে তুমি বলো মাইবে ওয়ান প্লাস ট্যান স্কোয়ার এক্স এটা হবে তোমার সেক্স স্কোয়ার এক্স, ওয়ান প্লাস কট স্কোয়ার এক্স এটা হবে তোমার কোসেক্স স্কোয়ার এক্স, এই হলো তোমার ডিএক্স। এখন তুমি এটাকে লিনিয়ার প্রপার্টি অ্যাপ্লাই করো, এই হলো তোমার সেক্স স্কোয়ার এক্স ডিএক্স প্লাস এই হলো তোমার কোসেক্স স্কোয়ার এক্স ডিএক্স। এখন তুমি বলো মাই বয় সেক্স স্কোয়ার এক্সের ফর্মুলা হলো তোমার ট্যান এক্স, কোসেক্স স্কোয়ার এক্সের ফর্মুলা হলো মাইনাস কট এক্স প্লাস সি। দেখো মাই বয় বুঝতে পেরেছো কিনা একটু আমাকে জানাও। বলো মাই স্টুডেন্টস বোঝা যাচ্ছে কিনা একটু বলো। অর্থাৎ তোমাকে দেখতে পাচ্ছ যে হয় তুমি অ্যালজেব্রিক ক্যালকুলেশন করছো অথবা তুমি ট্রিগোনোমেট্রিক ক্যালকুলেশন করে ইন্টিগ্র্যান্ডকে ইন্টিগ্রেবল করার চেষ্টা করছো, এবং এটাই তোমার কিন্তু জীবনের একমাত্র টার্গেট যে যে কোনো মূল্যে হোক তুমি ইন্টিগ্র্যান্ডকে ইন্টিগ্রেবল করতে চাচ্ছ। এটি আমাদের প্রধান টার্গেট, একটাই টার্গেট। আচ্ছা এবার আমি তোকে 5-এর 2 নম্বর করাবো মাই স্টুডেন্টস, কিছু মনে করবো না, আমি 5 থেকে 3টা অঙ্কই করে দিতে চাই, প্লিজ মাই বয় আমাকে না করো না, আমি এখান থেকে তোমাকে বাকি দুটো প্রবলেমও করে দিতে চাই। 5-এর 2 নম্বর প্রবলেম। পাঁচের 2 নম্বর প্রবলেম, এই দেখো মাই স্টুডেন্টস এইখানে আছে সেক্স স্কোয়ার এক্স কোসেক্স স্কোয়ার এক্স ডিএক্স। ওকে মাই বয় এই সম্পর্কে একটা অঙ্ক তুমি দেখছো, এটা কিন্তু ইন্টিগ্রেবল না, কারণ এরকম কোনো ডাইরেক্ট ফর্মুলা কিন্তু আমাদের জানা নেই। তাহলে এটাকে যদি আমরা ইন্টিগ্রেশন করতে চাই তাহলে আমরা কি করব? তাহলে অবশ্যই তুমি প্রথমে ভাববে সেক্স স্কোয়ার এক্সকে আমরা লিখবো 1 প্লাস ট্যান স্কোয়ার এক্স এবং কোসেক্স স্কোয়ার এক্সকে আমরা লিখবো 1 প্লাস কট স্কোয়ার এক্স। দেখি তারপরে কি ঘটনা ঘটে সেটা আমরা দেখব। আচ্ছা তাহলে তুমি প্রথমেই দেখো সেক্স স্কোয়ার এক্স মানে হলো 1 প্লাস ট্যান স্কোয়ার এক্স ইন্টু 1 প্লাস কট স্কোয়ার এক্স, এই হলো ডিএক্স। আচ্ছা তাহলে এখন এই 1 দিয়ে গুণ করলে হবে 1 প্লাস কট স্কোয়ার এক্স, আবার ট্যান স্কোয়ার এক্স দিয়ে গুণ করলে হবে প্লাস ট্যান স্কোয়ার এক্স, ট্যান স্কোয়ার ইন্টু কট স্কোয়ার এক্স মানে হলো 1। এই দেখো মাই স্টুডেন্টস তাহলে এই 1 প্লাস ট্যান স্কোয়ার এক্স দিয়ে এটাকে আমরা ডাইরেক্ট গুণন করে দিয়েছি। আচ্ছা এখন তুমি দেখো মাই বয় তারপর কি হবে, 1 প্লাস কট স্কোয়ার এক্স মানে হলো কোসেক্স স্কোয়ার এক্স, 1 প্লাস ট্যান স্কোয়ার এক্স এটা মানে হলো সেক্স স্কোয়ার এক্স ডিএক্স। এখন এখানে আমরা লিখতে পারবো এই দেখো মাই বয় কোসেক্স স্কোয়ার এক্স ডিএক্স প্লাস এই হলো সেক্স স্কোয়ার এক্স ডিএক্স। তাহলে মাই বয় এটা হবে তোমার মাইনাস কট এক্স আর এটা হবে তোমার ট্যান এক্স প্লাস সি। তাহলে একটু আমাকে বলো মাই স্টুডেন্টস বুঝতে পেরেছি কিনা একটু আমাকে জানাও। থার্ড লাইনটা বুঝিয়ে দেবো 1 2 3। থার্ড লাইনটা প্রাচী দাস তুমি দেখো ডাইরেক্ট বাংলাদেশি গুণন করেছি, 1 প্লাস ট্যান স্কোয়ার এক্স দিয়ে 1 প্লাস কট স্কোয়ার এক্সকে আমরা ডাইরেক্ট বাংলাদেশি গুণন করেছি। প্রাচী দাস তুমি একটু দেখো। আচ্ছা বাকিরও একটু জানাও বোঝা গেছে কিনা একটু বলো। গুড। আচ্ছা ঠিক আছে তাহলে এটা হলো। এইবার আমি তোমাদের দেখাবো হলো 5-এর 3। 5-এর 3 নম্বর অঙ্ক দেখো cos থিটা মাইনাস cos 2 থিটা ডিভাইড বাই 1 মাইনাস cos থিটা। ওকে তাহলে 5-এর 3 নম্বরটা কীভাবে করবো? 5-এর 3 নম্বর 5-এর
within I is equal to cos theta minus cos 2 theta divided by cos theta minus cos 2 theta divided by 1 minus cos theta 1 minus cos theta এই হলো ডি থিটা। তুমি খেয়াল করো মাই বয়, এটা কিন্তু কোনোভাবেই ইন্টিগ্রেবল নয়। প্রথম দিকে আমরা দেখতে বুঝতে পারছি যে এরকম কোনো ফর্মুলা আমাদের জানা নেই, তাহলে এটাকে আমাদের ইন্টিগ্রেবল করার চেষ্টা করতে হবে। তাহলে আমরা এই ইন্টিগ্র্যান্ড এখন তোমাকে আমি একটা আরেকটা টেকনিক শেখাবো মাই বয়। কখনো তুমি যদি ইচ্ছে করো যে ইন্টিগ্রেশন সাইনের মধ্যে তুমি ক্যালকুলেশন করতে চাচ্ছ না, তুমি এটাকে বাইরে নিয়ে এসে তুমি ক্যালকুলেশন করতে চাও, তাহলে তুলে নিয়ে এসো। এই দেখো cos থিটা মাইনাস cos 2 থিটা ডিভাইডেড বাই 1 মাইনাস cos থিটা। তাহলে এইখানে হবে তোমার cos থিটা এরকম চাচ্ছিলাম একটা চা, খুব সুন্দর একটা গোল্ডেন টি খাচ্ছি, অনেক সুন্দর চা খাচ্ছি। তোমরা দেখো মাইবা, চা রংটা অনেক সুন্দর হয়েছে। দেখো এটা চা যে এটা মনেই হচ্ছে না, এটা মনে হচ্ছে যে গোল্ডেন কোনো কিছু দিয়ে বানানো হয়েছে। আচ্ছা ঠিক আছে মাই ডিয়ার স্টুডেন্টস, তাহলে এখন তুমি খেয়াল করে দেখো যে আমরা যদি কখনো এরকম বড় কোনো ক্যালকুলেশনকে যদি আমরা আলাদাভাবে নিয়ে করতে চাই, তাহলে আমি প্রথমে এটাকে বাইরে নিয়ে আসলাম। বাইরে আনার পরে এখন আমরা যেটা করতে চাই সেটা হলো যে এটাকে ক্যালকুলেশন করে আমরা এমন একটা ফর্মে আনবো যেটা ইন্টিগ্রেবল হবে। আচ্ছা তাহলে চলো দেখি আনি। আচ্ছা ঠিক আছে মাই বয়, তাহলে এখন এই যে cos থিটা মাইনাস cos 2 থিটা, আমি cos 2 থিটাকে লিখতে পারি cos 2 থিটাকে আমরা কি লিখতে পারি বলো তো মাই বয়? cos 2 থিটাকে লিখতে পারি cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা এই দেখ, তাহলে এটাকে আমি লিখতে পারবো cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা হোল ডিভাইডেড বাই 1 মাইনাস cos থিটা। আচ্ছা তাহলে এখন তুমি দেখো এইখানে হলো তোমার cos থিটা মাইনাস cos স্কয়ার থিটা, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, প্লাস এইখানে হবে sin স্কয়ার থিটা ডিভাইডেড বাই 1 মাইনাস cos থিটা। আচ্ছা খুবই ভালো কথা। আচ্ছা তাহলে এখন এইখানে তুমি যদি cos থিটা কমন নাও তাহলে হবে 1 মাইনাস cos থিটা, আর এখানে তোমার sin স্কয়ার থিটা মানে হলো 1 মাইনাস cos স্কয়ার থিটা। 1 মাইনাস cos স্কয়ার থিটাকে লিখতে পাবো আমি 1 প্লাস cos থিটা ইন্টু 1 মাইনাস cos থিটা হোল ডিভাইডেড বাই 1 মাইনাস cos থিটা। আচ্ছা তাহলে এটা হলো আচ্ছা এইবার তুমি দেখো মাই বয়, আমি উপর থেকে যদি কমন নেই 1 মাইনাস cos থিটা, তাহলে 1 মাইনাস cos থিটা কমন নিলে তোমার থাকে হলো cos থিটা প্লাস 1 প্লাস cos থিটা, অর্থাৎ 1 প্লাস 2 cos থিটা ডিভাইডেড বাই 1 মাইনাস cos থিটা। এটা কাটা গেল, তাহলে এইটা হবে 1 প্লাস 2 cos থিটা। এই দেখো তোমার কাছে মনে হবে যে তুমি একটা ট্রিগোনোমেট্রি অঙ্ক করছো। তাহলে মাই ভাই তুমি আমাকে একটু বলো যে এই ক্যালকুলেশনটুকু তুমি বুঝতে পেরেছো কিনা, একটু আমাকে জানাও মাই ডিয়ার স্টুডেন্টস। একটু আমাকে বলো যে ট্রিগোনোমেট্রিক এই ক্যালকুলেশনটা তুমি বুঝতে পেরেছো কিনা। হ্যাঁ থ্যাংক ইউ। তাহলে দেখো এটা কত সুন্দর আমরা একটা রাশি পেলাম। এখন আই মানে আয়ের ভেতরে যেটা ছিল সেটা আমি ক্যালকুলেশন করলাম। এখন আমি আবার লিখব
তাহলে এইবার তুমি দেখো, সুতরাং আই ইজ ইকাল টু, দেখো আয়ের ভেতরে এই পুরোটা নিয়ে ক্যালকুলেশন করেছি, এটা হলো 1 + 2 cos থিটা ডি থিটা। তাহলে এখানে হবে তোমার ডি থিটা, 2কে বাইরে নাও, এই হলো cos থিটা ডি থিটা, থিটা প্লাস 2 sin থিটা প্লাস সি। আচ্ছা ঠিক আছে মাই স্টুডেন্টস, তাহলে দেখো কত সুন্দর করে অঙ্কটা হয়ে গেল। তাহলে এরকম করে তোমাকে ট্রিগোনোমেট্রিতে দক্ষ হতে হবে, ট্রিগোনোমেট্রিতে দক্ষ হলেই তুমি অঙ্কগুলো পারবে। আচ্ছা ঠিক আছে মাই স্টুডেন্টস, তাহলে এই হলো আমাদের অঙ্কগুলো শেষ হলো। এখন 6 নম্বর থেকে আমি তোমাকে একটা অঙ্ক করে দেখাবো, 1 2 তুমি এমনিতেই পারবে, 6-এর 3 নম্বর অঙ্কটা আমি তোমাকে করে দেখাবো। 6-এর 3, 6-এর 3 নম্বর প্রবলেম। ছয়ের 3 নম্বর, I is equal to sin x ডিগ্রি dx। আচ্ছা ঠিক আছে, sin x ডিগ্রি dx। ওকে মাই স্টুডেন্টস, আমি তোমাদের ডিফারেন্সিয়েশন করার সময় বলেছিলাম যে যদি তোমার ডিগ্রি থাকে তাহলে অবশ্যই রেডিয়ানে রূপান্তর করে নিতে হবে। তাহলে এখানে sin x ডিগ্রি, এটাকে আমরা লিখব হলো sin x পাই বাই 180 dx। কারণ আমরা জানি 1 ডিগ্রি মানে হলো পাই বাই 180 রেডিয়ান, তাহলে x ডিগ্রি মানে হলো x পাই বাই 180 রেডিয়ান। তাহলে আমরা এটা লিখলাম মাই বয়। এইবার তুমি দেখো এতক্ষণ আমরা এইরকম অঙ্ক একটাও করিনি, তাহলে এটাকে আমি সাইন এক্স মনে করব। সাইন এক্স মনে করলে তার ইন্টিগ্রাল মাইনাস কজ এক্স ডিভাইডেড বাই এবার তোমাকে একটা কাজ করতে হবে, এক্স এর সাথে যে সহগ আছে, এক্স এর সাথে যে সহগ আছে কত বলো তো মাই বয়? এক্স এর সাথে আছে পাই বাই 180, এই পাই বাই 180 দিয়ে আমরা ভাগ করব। তুমি একটু মনে করে দেখো মাই বয়, যে ডিফারেন্সিয়েশন হলে এই পাই বাই 180 দিয়ে তুমি কি করতে? পাই বাই 180 দিয়ে তুমি গুণন করতে, আর এখানে তুমি কি করলে? ভাগ করলে। দেখো তাহলে উল্টা, কিন্তু প্রসেসটা কিন্তু উল্টা হয়ে গেল। এখন প্রশ্ন হলো যে কেন ভাগ করব? তুমি আমাকে প্রশ্ন করো কেন, হোয়াই, কেন ভাগ করব? প্রশ্ন করো, তোমাকে প্রশ্ন করো মাই বয়, যে আমরা কেন ভাগ করব? আমরা কেন এক্স এর সহগ দিয়ে কেন ভাগ করব? হোয়াই, প্রশ্ন করো কেন, কেন বলো মাই বয়, এটাকে আমরা কেন ভাগ করব? প্রশ্ন করো। হোয়াই স্যার, হোয়াই, সেরিয়া স্বচ্ছ, কেন ভাগ করবো স্যার? আচ্ছা, এটা জানতে হলে চলে আসুন আগামী ক্লাসে ঠিক একই সময়ে একই জায়গায়। এটা জানতে হলে চলে আসুন আগামী ক্লাসে একই জায়গায় একই সময় একই ক্লাসে। ওকে বাই বয়, তাহলে আগামী ক্লাসে আমি তোমাদের এটা ব্যাখ্যা দেব সুন্দর করে, যে এক্সের সাথে কোনো কিছু গুণন থাকলে ইন্টিগ্রাল ক্যালকুলাসে কেন সেটা দিয়ে ভাগ করতে হয়। এই উত্তরটা পেতে হলে আগামী ক্লাস পর্যন্ত অপেক্ষা করতে হবে। কেন স্যার, কেন স্যার, কেন স্যার? ওকে প্রাচী দাস, স্যার ডিফারেন্সিয়েশন এ তো আমরা পাই বাই 180কে সামনে এনে কনস্ট্যান্ট হিসাবে রাখতাম। হ্যাঁ, ওই তো ওই কথাই বলেছি যে এখন তাহলে কেন ভাগ করলাম। প্রাচী দাস, সেই উত্তর পেতে হলে চলে আসো একই না আপাতত যে তোমরা বললে, অনেকে বললো যে রোজার মাসটা একটু আমরা ইয়েতে থাকতে চাই, ওই কি যেন বলে যে একটু লাইভে এফবি লাইভে করতে চাই, আমরা রোজার পর থেকে ইনশাল্লাহ জুমে চলে যাব। এটা অনেকে একটু বললো, অন্য ব্যাচ ওরাও বললো একটু রোজার মাসটা একটু চাচ্ছে। তাহলে এখন কি ছুটি? না না না, এখন ছুটি না, এখন হলো যে তোমরা ওই যে 9.10 যে তোমরা দুটো অঙ্ক চেয়েছিলে, ওই দুটো অঙ্ক এখন করে দেবো তোমাদেরকে। ছুটি না, ছুটি না মাই বয়, ছুটি না। তাহলে ক্যালকুলাস আমরা একটা চ্যাপ্টার শেষ করলাম, ইন্টিগ্রাল ক্যালকুলাস শেষ করে আমরা 10.2-তে যাব। একটা প্রশ্ন আমরা উত্থাপন করলাম, আমরা সেই প্রশ্ন উত্তরগুলো আগামী ক্লাসে জানবো। আর ততক্ষণ আমি তোমাদের ওই দুটো অঙ্ক একটু করে দিই, চলো। ঠিক একই সময়ে একই জায়গায়, হ্যাঁ ঠিক 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 বলেছ, ঠিক বলেছ, সেরিয়া স্বচ্ছ। ওকে
আচ্ছা, তাহলে এখন আমি যে কথাটা বলতে চাই 9.10 এই যে মাই বয় দুটো অঙ্কের কথা তোমরা বলেছো, সেই দুটো অঙ্ক আমি একটু তোমাকে একটু করে দিতে চাই। চলো মাই বয়। আচ্ছা, 3 হলো তোমার গ, 3 গ এখানে দেওয়া আছে এফ ইউ ইজ ইকাল টু এল এন ইউ এবং এফ এইচ ভি ইজ ইকাল টু ট্যান ইনভার্স এ ভি। আচ্ছা, তাহলে আমাদের এখানে 3 গতে বলা হয়েছে এফ ইউ ইজ ইকাল টু এটা, হ্যাঁ, এইচ ভি। ওকে, তাহলে এখানে তো মান বসাও, এল এন ইউ এই হলো তোমার ট্যান ইনভার্স এ ভি। তাহলে এটা তোমাকে একটা বড় রেজাল্ট প্রমাণ করতে বলেছে। চলো আমরা প্রমাণ করি। তাহলে প্রথমে ডিফারেন্সিয়েশন করলে 1/u, আমরা এখানে কার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করবো? ভি এর সাপেক্ষে। তাহলে 1/u, তারপর আবার তোমাকে লিখতে হবে du dv, আর এখানে হলো 1/1 প্লাস এ স্কোয়ার ভি স্কোয়ার, আবার এ ভিকে আবার ডিফারেন্সিয়েশন করলে এ হবে। এখন তুমি বলতে পারো স্যার আপনি কি করে বুঝলেন যে ভি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতে হবে? তুমি দেখো অঙ্কের মধ্যে যে রেজাল্ট আছে তার মধ্যে দেখো ডিইউ ডিভি আছে, তাহলে ডিভি যদি নিচে, তাহলে ভি এর সাপেক্ষে ইউকে ডিফারেন্সিয়েশন করতে হবে। আচ্ছা, তাহলে এই দেখো, তাহলে এ ভি এর ডেরিভেটিভ কত বলো তো? এ। এখন আমরা এটাকে একটু কোনাকুনি গুণ করে দেব মাই স্টুডেন্টস, তোমাদের আমি নিয়ম শিখিয়েছিলাম। তাহলে এখানে হবে তোমার এই হচ্ছে 1 প্লাস এ স্কোয়ার ভি স্কোয়ার ইন্টু ডিইউ ডিভি, আর ডান দিকে হলো এ ইউ। তো এটাকে আমি যদি আবার ডিফারেন্সিয়েশন করি তাহলে ইউ ভি এর ফর্মুলা, তাহলে এখানে হবে 1 প্লাস এ স্কোয়ার ভি স্কোয়ার, এইটার ডেরিভেটিভ হলো তোমার ডি স্কোয়ার ইউ ডি ভি স্কোয়ার প্লাস এইখানে তোমার ডি ইউ ডি ভিকে রেখে এইটার ডেরিভেটিভ হবে 0 প্লাস এ স্কোয়ার, আর ভি স্কোয়ার হবে 2v ডি 2v। ওকে, আর ডান দিকে হলো এ ইউ, তাহলে এ ইন্টু 2, দেখো এ ইন্টু ইউ এর ডেরিভেটিভ হলো ডি ইউ ডি ভি। এই দেখো হয়ে গেছে। তাহলে মাই স্টুডেন্টস, তাহলে এখানে তুমি পাবে হলো 1 প্লাস এ স্কোয়ার ভি স্কোয়ার, এই হলো ডি স্কোয়ার ইউ ডি ভি স্কোয়ার, আর এইখানে তুমি দেখো ডি ইউ ডি ভি কমন নিলে এখানে হবে 2v মাইনাস এ ইন্টু ডি ইউ ডি ভি ইকুয়াল টু 0, সম্ভবত এটাই। আচ্ছা, একটু দেখো মাই বয়, হ্যাঁ এটাই আমাদের প্রমাণ। 2av, থার্ড লাইন। আচ্ছা, আমি একটু দেখে নিই আগে। হ্যাঁ 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 ঠিক আছে, 2av, এখানে 2av হবে, এখানে স্কোয়ার আছে, এটা হবে তোমার 2av মাইনাস, আচ্ছা এ ইন্টু, হ্যাঁ এটা এ কমন নেব। আচ্ছা, একটা বেশি এড করি, একটু তাড়াহুড়োর দরকার নাই। তাহলে এখানে হবে তোমার এই হলো 2a স্কোয়ার ভি ডিইউ ডিভি মাইনাস এ ডিইউ ডিভি ইকুয়াল টু 0। তাহলে এইখানে পাচ্ছ তুমি 1 প্লাস এ স্কোয়ার ভি স্কোয়ার, এই হলো ডি স্কোয়ার ইউ ডি ভি স্কোয়ার, আর এখান থেকে তুমি যদি ডিইউ ডিভি কমন নাও, ডিইউ ডিভি কমন নাও, আর যদি এ কমন নাও, তাহলে এখানে হবে 2av মাইনাস 1 ইকুয়াল টু 0, থার্ড লাইন। তাহলে দেখো 1 2 3, এটাকে আমরা ইউ এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করেছি, তাহলে এল এন ইউ হবে 1/u, আবার ইউকে করলে হবে ডিইউ ডিভি, আর ডান দিকে ট্যান ইনভার্স এটাকে ভি মনে করলে 1/1 প্লাস ভি স্কোয়ার, আবার যাকে তুমি ভি মনে করেছো এ ভিকে তুমি আবার ডিফারেন্সিয়েশন করলে হলো তোমার এ। আচ্ছা আচ্ছা, প্রাচী দাস বুঝতে পেরেছি, হ্যাঁ ওকে। তার ফিক্স বলো মাই বয়, বুঝতে পেরেছো কিনা একটু আমাকে জানাও, সবাই একটু বলো আমাকে। আচ্ছা, আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা ঠিক আছে।
আচ্ছা, এবার আমি তোমাকে দেখাবো 5-এর খ নাম্বার। 5-এর খ, নাম্বার প্রবলেম। পাঁচের খ নাম্বার দেখো, তোমাকে লিমিটিং ভ্যালু বের করতে বলা হয়েছে। এই 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 স্যার বুঝিনি। আচ্ছা, HR গাজীর আইডি থেকে যে বললে মাই বয়, আমি এইমাত্র মুছে ফেলেছি বোধহয় অর্ধেকটা। তারপর তোমাকে আমি একটু বলি মাই বয়, আমরা যেমন DY/DX করতাম, অর্থাৎ ওয়াইকে এক্সের ফাংশন মনে করতাম, এখানে তুমি ইউকে ভি এর ফাংশন মনে করো। অর্থাৎ ইউকে তুমি ভি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে DU/DV পাবে। ওয়াইকে যেমন এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে DY/DX পেতে, এখানে তুমি সেরকম ইউকে ভি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে তুমি DU/DV পাবে। আর যেহেতু ভি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করছো, তাহলে ভি এর ডেরিভেটিভটা 1 হবে। কিচ্ছু না মাই বয়, তুমি জাস্ট এক্সের জায়গায় ভিকে ভাবো, আর এক্সের জায়গায় ইউকে ভাবো, আর ওয়াইয়ের জায়গায় ভিকে ভাবো, তাহলে তুমি দেখবে এই অঙ্কটা তোমার 9.6-এর একটা অঙ্ক, শুধু এক্স ওয়ের পরিবর্তে ইউভি দেওয়া হয়েছে, আর কিচ্ছু না মাই বয়। তুমি একটু দেখো, তাহলে এই কথাটা মনে করে তুমি আরেকবার দেখো। আমি তো বোর্ডটা মুছে ফেলেছি, তুমি যখন বলেছো ততক্ষণ আমি অর্ধেক বোর্ড মুছে ফেলেছি, সেজন্য আমি তোমাকে আর ওইভাবে দেখাতে পারলাম না মাই বয়। আশা করি তুমি এবার বুঝতে পারবে। স্যার লাস্টের 3 নম্বর লাইনটা বুঝিনি, লাস্টের 3 নম্বর লাইনটা দাঁড়াও, ওই তো সেটা মুছে ফেললাম তো। ইস রে, লাস্টের 3 নম্বর লাইনে তুমি বুঝতে পারবে। তুমি দেখো, মুছে ফেলেছি। তুমি এক কাজ করো বাবু, তুমি ওই অংশটা আবার একটু দেখো। আমাদের এটা হলো তোমার 54-55 মিনিটের সময় ওই লাইনটা তুমি একটু দেখো, আবার একটু টেনে দেখলে তুমি নিশ্চয়ই বুঝতে পারবে ইনশাআল্লাহ। না হলে আবার তুমি আমাকে পরে কথা বলো। আচ্ছা ঠিক আছে, বোর্ডটা মুছে ফেলেছি তো। আচ্ছা এবার দেখো 5-এর খ, লিমিট এক্স টেন্স টু 0 হলো x1 ডিভাইডেড বাই sin 2x প্লাস 1 ডিভাইডেড বাই tan 2x। ওকে, আচ্ছা এনকেস তাসিন না থাকলে কোনো সমস্যা নেই, এটা হয়তো নতুন ভাষণে দেওয়া হয়েছে। এটা আমি তো অঙ্ক তুলেই দিলাম, তুমি দেখো যে রাশিটা থেকে আর লাস্টে যেটা প্রমাণ করতে বলেছে, এই যে এটাও তো এইটাই অঙ্ক তুলে দিলাম, কত সমস্যা নেই। আচ্ছা তাহলে এখন তুমি দেখো লিমিট এক্স টেন্স টু 0 x1 ডিভাইডেড বাই sin 2x প্লাস 1/tan 2x মানে হলো cos 2x ডিভাইডেড বাই sin 2x। লিমিট x টেন্স টু 0, বাইরে হলো x, নিচে হলো তোমার sin 2x 1 প্লাস cos 2x। আচ্ছা এরপরে এখন তুমি দেখো লিমিট x টেন্স টু 0, সামনে x, 1 প্লাস cos 2x এর ফর্মুলা 2 cos স্কোয়ার x, আর sin 2x এর ফর্মুলা হলো 2 sin x cos x। 2 কাটে গেল, cos x থেকে উপরে cos x কে কাটো বাই বয়, লিমিট x টেন্স টু 0 x, তাহলে এটা হবে cos x বাই sin x মানে হলো তোমার cot x। তার মানে হলো তোমার লিমিট x টেন্স টু 0 x ডিভাইডেড বাই tan x। এখন তোমার নিশ্চয়ই মনে আছে আমি একটা থিওরি প্রমাণ করে দিয়েছিলাম, লিমিট থিটা টেন্স টু 0 সাইন থিটা বাই থিটার ভ্যালু 1, একইভাবে লিমিট থিটা টেন্স টু 0 থিটা টেন্স টু 0 থিটা বাই সাইন থিটা এটার ভ্যালু 1, এবং একইভাবে ট্যানের ক্ষেত্রেও এটা সত্যি, লিমিট থিটা টেন্স টু 0 ট্যান থিটা বাই থিটার ভ্যালু 1, লিমিট থিটা টেন্স টু 0 থিটা বাই ট্যান থিটার ভ্যালু 1, অর্থাৎ এটার ভ্যালু হলো 1। এটা একটা উপপাদ্য। আচ্ছা ঠিক আছে মাই ডিয়ার স্টুডেন্টস, এটা হলো প্রাচী দাস আরেকটা অঙ্ক করতে বলেছিল। হ্যাঁ প্রাচী দাস, এটা হলো তোমার 1 নম্বর অঙ্কটা ফাংশনের সাথে রিলেটেড। তো আমরা যেহেতু ফাংশন করাইনি, ফাংশন করার পর তুমি এগুলো করতে পারবে, একদম টেনশন নিয়ে তুমি দুশ্চিন্তা করো না। ঠিক আছে প্রাচী দাস,
আচ্ছা, তাহলে এটাও হয়ে গেল, তোমাদের দাবি দাওয়া পূরণ হলো। তাহলে এইবার আমি একটু আমাদের 10.2 চ্যাপ্টারটা শুরু করি, একটু কথা বলি। আমরা আজকে পড়াবো না সত্যি, কিন্তু আমি একটু শুরুটা করি। ওকে, তাহলে মাই বয় আমরা আবার একটু মনে করিয়ে দিই, আমার জীবনে একটাই টার্গেট ভাই, আমার জীবনে একটাই টার্গেট ভাই, যে কোনো মূল্যে ইন্টিগ্র্যান্ডকে ইন্টিগ্রেবল করতে চাই। যে কোনো মূল্যে ইন্টিগ্র্যান্ডকে ইন্টিগ্রেবল করার জন্য নাম্বার ওয়ান যে চেষ্টাটা আমি তোমাদের দেখিয়েছি সেটা হলো অ্যালজেব্রিক ক্যালকুলেশন। নাম্বার 2 হলো তোমার জিওমেট্রিক, না অ্যালজেব্রিক, তারপরে তোমার ট্রিগোনোমেট্রিক ক্যালকুলেশন, তাহলে নাম্বার 1 দেখালাম তোমাকে জিওমেট্রিক ক্যালকুলেশন। হ্যাঁ, থ্যাংক ইউ জিওমেট্রিক ক্যালকুলেশন। নাম্বার 2 হলো তোমার ট্রিগোনোমেট্রিক ক্যালকুলেশন। কিন্তু তুমি দেখবে এই জিওমেট্রিক বা ট্রিগোনোমেট্রিক ক্যালকুলেশন দিয়ে সবসময় তুমি কাজ করতে পারবে না, ইন্টিগ্র্যান্ডকে ইন্টিগ্রেবল করতে পারবে না। তাহলে আমাদের নাম্বার 1 টেকনিকটা হলো অ্যালজেব্রিক ক্যালকুলেশন, নাম্বার 2 হচ্ছে তোমার ট্রিগোনোমেট্রিক ক্যালকুলেশন। যদি তাও তুমি না পারো, ফেল করো, তাহলে 3 নম্বর টেকনিক হলো খুবই পাওয়ারফুল একটা টেকনিক, সেটা হলো মেথড অফ সাবস্টিটিউশন। তাহলে নাম্বার 3 হলো মেথড অফ সাবস্টিটিউশন, বাংলা হলো তোমার প্রতিস্থাপন পদ্ধতি। তাহলে এইখানে আমরা বলবো ইন্টিগ্রেশন বাই মেথড অফ সাবস্টিটিউশন। তাহলে এটা আমরা এখন শুরু করব। তাহলে তুমি এটা বাংলা এটা লিখে নাও, ইন্টিগ্রেশন বাই মেথড অফ সাবস্টিটিউশন, বাংলায় হলো প্রতিস্থাপন পদ্ধতিতে সমাকলন। আচ্ছা মাই বয়, তাহলে আমরা ইনশাআল্লাহ আগামী ক্লাসে এখান থেকেই শুরু করব। তাহলে আজকে শুরু করছি না, যে 3 নম্বর টেকনিক, এটা খুবই পাওয়ারফুল একটা টেকনিক। তুমি যখন এই টেকনিকটা আয়ত্ত করবে, তুমি দেখবে মাই বয় যে এটা দিয়ে তুমি আরও অনেক কিছুই করতে পারবে। এবং এই প্রত্যেকটা অঙ্ক, আমাদের এই বইয়ের প্রত্যেকটা অঙ্ক তোমাকে হাতে কলমে করতে হবে। তাহলে আমাদের আজকে 10.1-এর আমি যতগুলো হোমওয়ার্ক দিয়েছি তুমি আগে কমপ্লিট করবে, যেটা পারবে না এটা তুমি আমাকে দিয়ে আগামী ক্লাসে করিয়ে নেবে। ঠিক আছে মাই বয়, কোনো অঙ্ককে যত সহজ হোক না কেন অবহেলা করবে না। ঠিক আছে, ওকে মাই বয়, আসসালামু আলাইকুম, ভালো থেকো সবাইকে রমাদানের শুভেচ্ছা। আগামী ক্লাসটা কিন্তু আমাদের মনে হয় রমজানেই শুরু হবে, এবং তোমরা তো জানো যে আমরা সময়টা পরিবর্তন করিনি, তোমাদের সময়টা ঠিক থাকবে। আমরা আমাদের পড়া শেষ করি, আমরা ইফতারের জন্য প্রস্তুতি নেব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।